আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমি আপনাদের ফেসবুকে গ্রুপে কিছু ছবি করছিলাম, পাঠাইছিলাম। ওইটা একটু নেন, খুলেন আর কি। আর সবার কাছে কি ইলেকট্রিসিটি শিট আছে? আছে আমার কাছে ভাই। আচ্ছা, আর অন্যদের কি অবস্থা? শিট কি সবাই নিছেন নাকি? কারো কোনো রেসপন্স নেই। আচ্ছা, স্ক্রিন কি শো করতেছে আপনাদের? না তো ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে না? এমনি কালো হয়ে যাচ্ছে কিন্তু স্ক্রিন এবার দেখাচ্ছে। দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করি। গত ক্লাস পান নাই কে কে? সবার কি গত ক্লাস করছিলেন? আচ্ছা, গত ক্লাসে আমরা যা করছি সেটা হলো আউট করা। আজকে যা করবো সেগুলা বোর্ডে যেই প্রশ্নগুলো আমাদের আসছে আমরা ডাইরেক্ট ওখান থেকে শুরু করবো আর কি। যেগুলা পরীক্ষায় আসে ওই প্রশ্নগুলাই আমি করাবো নরমালি। ঠিক আছে, ইলেকট্রিসিটি এই পার্টটা যদি আমি একটু ব্যতিক্রম করে করা বা বেসিক থেকে করাই তাহলে হয়তো আমাদের কি ক্রিটিক্যাল লাগবে আর কি। আমি ডাইরেক্ট প্রশ্ন টু প্রশ্ন করার চেষ্টা করবো এবং একটা সিকোয়েন্স মেনটেন করে যাওয়ার চেষ্টা করবো, যাতে যে জিনিসটা আমার আগে দরকার হবে সেই জিনিসটা আমি আগে করাবো, যে জিনিসটা একটু পরে দরকার সেটা পরে করাবো। কিন্তু সব জায়গা থেকে কি যেটা আগে পরে যেটা আমার দরকার আমি ওই অনুযায়ী করাবো আর কি। সেটার হয়তো আমি সিকোয়েন্সটা মেনটেন নাও করতে পারি। ঠিক আছে, আমি বেসিক যে প্রশ্নগুলো বেসিক টাইপের যে প্রশ্নগুলো আছে আগে ওই প্রশ্নগুলো করাবো, এরপরে কি সিরিয়ালটা মেনটেন করবো একটু। ভাই এটা কি ক্লাস? আজকে আমাদের ফিজিক্সের ইলেকট্রিসিটি ক্লাস। আচ্ছা আচ্ছা, জি ভাই ঠিক আছে। না আমি অন্য কোনো সাবজেক্ট মনে করছিলাম। আর তাহলে আমরা এখন থেকে যে প্রশ্নগুলা করব প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসলে এরকম প্রশ্নই করব। ঠিক আছে, গত ক্লাস যারা মিস করছেন আশা করি এখানে অত বেশি কিছু দরকার হবে না। একেবারে নতুন ক্লাস বলতে পারেন আর কি, ফিজিক্সের ইলেকট্রিসিটির ফার্স্ট ক্লাস বলতে পারেন। আচ্ছা, প্রথমত আমি যে প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসছে 15 অক্টোবর এপ্রিলের 12, প্রশ্নটা হলো আমাদের ক্যাপাসিটর। আমাদের প্রথম প্রশ্নটা হলো তাহলে এটা ইলেকট্রিসিটির ক্লাস ধরে নেন। গত ক্লাসে যা পড়াচ্ছি সেটা মাথা থেকে ফেলে দেন, আমরা এখান থেকে শুরু করতেছি। ক্যাপাসিটর এবং ক্যাপাসিট্যান্স কাকে বলে অথবা এটা কি? এখানে একটা প্রশ্ন আছে যেটা আমাদের পরীক্ষায় আছে কত 15 এবং কত 12তে। প্রথম কথা হবে ক্যাপাসিটর এবং ক্যাপাসিট্যান্স।
এই দুইটা সম্বন্ধে আপনাদের কম বেশি আইডিয়া আছে। যারা ইলেকট্রিক্যালের কম বেশি সবাই জানেন, আর যারা আমাদের সিভিল এবং মেকানিক্যাল আছেন তাদের জন্য হয়তো নতুন হতে পারে আর কি, হয়তো শুনলেও শুনতে পারেন বা নতুন হতে পারে। আমরা আসলে জিনিসটা করবো একেবারে বেসিক ইয়া থেকে, সহজ ভাষায় করবো, বইয়ের ভাষা করবো না। যাদের কাছে শীট আছে তারা শীট নিতে খুলেন, আর যাদের কাছে শীট নাই আমি প্রশ্নগুলা হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, গ্রুপে দিয়ে দিছি, ওগুলো একটু ওপেন করেন, প্রশ্নটা ওগুলা লিখে ওখানে লিখে আছে, আমি শুধুমাত্র জিনিসটা বুঝাই দিব। আপনারা কিভাবে লিখবেন, কি লিখবেন না লিখবেন সেটা শীটে খুব সুন্দর করে দিয়ে আছে। আচ্ছা, প্রথমত আমরা যে ক্যাপাসিটর মূলত জিনিসটা কি, এটা একটা ডিভাইস, আমাদের কি একটা স্টোরেজ, কি একটা স্টোরেজ ডিভাইস ক্যাপাসিটরটা মূলত, যেখানে আমরা চার্জ সঞ্চিত রাখি। এটা একটা কি ডিভাইস, যে জিনিসটা গঠিত হয় আমাদের আচ্ছা, লেকিন আমি দুইটা প্লেট ধরলাম, এই একটা প্লেট আমার এ, এটা আরেকটা প্লেট বি। এটা হলো আমার কি নরমালি পরিবাহী ম্যাটেরিয়াল, যেটার মধ্যে নরমালি কারেন্ট বা কি কারেন্ট ফ্লো হতে পারে, ওই রকম একটা ম্যাটেরিয়াল। এটা একটা ম্যাটেরিয়াল। এখানে মাঝখানে যে ম্যাটেরিয়ালটা আছে সেটা হলো অপরিবাহী, যেটা দিয়ে নরমালি বিদ্যুৎ পাস করতে পারে না। তাহলে কি যদি দুইটা প্লেট যদি আমি এভাবে রাখি, মাঝখানে যদি একটা কি অপরিবাহী পদার্থ যদি বিদ্যমান থাকে, তাহলে এই টোটাল জিনিসটা হলো একটা ক্যাপাসিটর। ঠিক আছে, কি আপনাদের সেটা যেটা দিয়ে আছে, ক্যাপাসিটর ইজ এ ডিভাইস ফর এ স্টোরিং চার্জ। কি চার্জ স্টোর করার জন্য কি ক্যাপাসিটরটা কি একটা ডিভাইস। ইট ইজ অ্যাকচুয়াল প্র্যাকটিস, ক্যাপাসিটর ইজ অ্যান ইলেকট্রিক্যাল ডিভাইস। এটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস consisting of two conductors separated by insulating or dielectric medium carrying equal and opposite charge. তাহলে এখানে একটা দেখেন, এই ক্যাপাসিটরটা দুইটা কন্ডাক্টর বি। কন্ডাক্টর মধ্যে নরমালি যেটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, ওই পরিবাহীগুলোকে আমরা কন্ডাক্টর বলি। এখানে বলছে কি কনসিস্টিং অফ, এটা কি তৈরি হয় of two conductor separated by insulating or dielectric medium। এটার মধ্যে কি ইনসুলেটিং মূলত কি, যার মধ্যে বিদ্যুৎ পাস করতে পারে। যেমন আমি যদি একটা কেবল যদি চিন্তা করি, আমাদের একটা কারেন্টের যদি একটা পরিবাহী কেবল চিন্তা করি, উপরে কি কভার করা থাকে, যাতে আমরা কি বিদ্যুৎ আমাদের জ্ঞান না করে, শর্ট না করে, আর ভিতরে একটা কন্ডাক্টর থাকে। এটা হলো কন্ডাক্টর, আর এটা হলো কি ইনসুলেশন, উপরে যে কভারটা দিয়ে থাকে লাভারে, সেটা হলো ইনসুলেশন। এখানে কি যদি দুইটা কন্ডাক্টর পরিবাহীকে যদি কি ইনসুলেটিং ম্যাটেরিয়াল বা ডাইইলেকট্রিক মিডিয়ামের মাধ্যমে যদি কি সেপারেটেড করি, ওইটা একটা ক্যাপাসিটরের হিসেবে হবে, একটা ক্যাপাসিটর তৈরি হবে। দুইটা পরিবাহী পদার্থ যখন কি একটা অপরিবাহী পদার্থের মাধ্যমে সেপারেটেড করি, আমরা আলাদা করি বা পিক আপ করি, ওই টোটাল জিনিসটাকে আমরা ক্যাপাসিটর বলি। এবং এটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, যেটা নরমালি চার্জ সঞ্চিত করার জন্য আমরা ইউজ করে থাকি। এই টোটাল এই কথাটা আপনাদের কি শিটে লেখা আছে, ঠিক আছে। এটা ক্যাপাসিটর, তাহলে পারবেন ক্যাপাসিটর। এখানে কোনো কথা না বুঝলে বলেন স্যার, আর রিপিট করবেন? আচ্ছা, প্রশ্ন ছিল যে ক্যাপাসিটর ইজ এ ডিভাইস ফর স্টোরিং চার্জ। এটা তো একটা ক্যাপাসিটর, একটা হলো কি ডিভাইস চার্জ স্টোর করার জন্য, এটা একটা কি ডিভাইস। প্রথম লাইনটা ইজ অ্যাকচুয়াল প্র্যাকটিস অফ এ ক্যাপাসিটর। ক্যাপাসিটর মূলত একটা ইলেকট্রিক্যাল ডিভাইস।
is consist of two conductor. দুইটা পরিবাহী কন্ডাক্টর is separated by insulating material. যদি দুইটা কন্ডাক্টর যদি কি আমি সেপারেট করি বা আলাদা করি কি অপরিবাহী পদার্থের মাধ্যমে যদি কি দুইটা কন্ডাক্টর আলাদা করি ওইটাকে আমরা ক্যাপাসিটর বলি। মানে দুইটা পাতকে দুইটা পরিবাহীকে একটা অপরিবাহী দ্বারা যদি পৃথক করি এটাকে কি ক্যাপাসিটর বলি সহজ বাংলা। ভাই ক্যাপাসিটর কি কোনো এক প্রকার ব্যাটারির মতন না, এটা যেহেতু চার্জ সঞ্চিত করে রাখে? হ্যাঁ হ্যাঁ, অনেকটা এরকম। ওইটা তো একটা দীর্ঘমেয়াদী, ওগুলো তো প্লেট থাকে, ওগুলোতে প্লেটে সঞ্চিত থাকে, মাঝখানে ওই লিকুইড থাকে, কি লিকুইড থাকে আর কি। তাহলে আমরা কি নরমালি এটা একটা কি সিম্পল জিনিস, এটা যে বিভিন্ন ইউজ আছে এগুলা, আমরা এটাকে কি অ্যাসিড ডিসি, পিওর ডিসি অনেক কিছুতে এটা ইউজ করি আর কি। এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে ইউজ করি, এনার্জি স্টোর করার জন্য ইউজ করি, তারপর আপনার কাপলিং এর জন্য, অসিলেশনের জন্য, এই বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি আর কি। মূলত কি দুইটা প্লেটকে যখন দুইটা পরিবাহী প্লেটকে যখন কি আমি একটা অপরিবাহী পদার্থ দ্বারা যদি আলাদা করতে পারি ওইটাকে ক্যাপাসিটর নিয়ে কাজ করবে। এইটা ক্যাপাসিটরটা মূলত কি এনার্জি স্টোর করার জন্য কি একটা ডিভাইস, সিম্পল কথা। এই জিনিসটা কি সংখ্যা হিসেবে লিখতে হবে, যদি এই সংখ্যার সাথে একটা চিত্র দিতে পারেন তাহলে আরো ভালো। আমরা সামনে ক্যাপাসিটরের চিত্র দেখবো, ওখান থেকে কি ক্যাপাসিটর যদি সংখ্যাটা আসে আমরা সংখ্যাটা তো অবশ্যই দিব, সাথে কি এরকম কোন একটা চিত্র আমরা কি অ্যাড করে দিব, এতে আপনার নাম্বার পতন করার পসিবিলিটি কমে যাবে। ক্যাপাসিটরটা কিভাবে কাজ করে ওটা একটু বুঝিয়ে দিলে জিনিসটা ক্লিয়ার হতো। ক্যাপাসিটর কিভাবে কাজ করে এখন এগুলা বলতে গেলে তো আপনার এখানে সিভিল আছে, অনেকে ইলেকট্রিক্যাল আছে। ইলেকট্রিক্যাল হয়তো বুঝবে কিন্তু সিভিল আর মেকানিক্যাল তো বুঝবে না। আমি ওই সিভিল এজন্য। হ্যাঁ, আপনি সিভিল, আপনি তো মাথা পাগল হয়ে যাবে যদি এগুলো বলতে চাই। আচ্ছা আমি আরেকটু ইয়াতে আসি, ক্যাপাসিট্যান্স যখন বলবো তখন ওখানে আরেকটু ইয়া ভেঙে বলবো, একটু সহজ করে বুঝাই দেন তাহলে। সহজ করে এটাই ছিল, এর বাইরে আর সহজ নেই। আচ্ছা দেখ আমরা আসি তাইলে। আচ্ছা তাহলে ক্যাপাসিট্যান্স যদি হিসাব করি, ক্যাপাসিটর মধ্যে এটা একটা সংজ্ঞা এই আর কি, ফর এ ফিক্সড পেয়ার অফ এ কন্ডাক্টর। কন্ডাক্টরের কি দুইটা পেয়ার মিন্স কি দুইটা কন্ডাক্টর আছে, এটা কি ফর এ ফিক্সড পেয়ার অফ কন্ডাক্টরের জন্য দ্য রেশিও, এখানে মূল বিষয়টা কি দ্য রেশিও অফ চার্জ, দ্য রেশিও একটা অনুপাত চার্জ টু পটেনশিয়াল ডিফারেন্স উইল বি কনস্ট্যান্ট। তাহলে ক্যাপাসিট্যান্সটা কি, ক্যাপাসিট্যান্সকে যদি আমরা বলি, ক্যাপাসিট্যান্সটা আমরা এক সি হিসেবে প্রকাশ করি প্রথমত। এটা ফর্মুলা হলো 2πfc, ঠিক আছে? এটা হলো ক্যাপাসিট্যান্সের ফর্মুলা। আর ক্যাপাসিটরের বিস্তারিত বলতে গেলে ক্যাপাসিট্যান্স গুলা কিভাবে ইয়া করে এটা আসছে। এটা ফর্মুলা হলো xc ইকুয়াল টু 1/2πfc অথবা 1/ωc। ওমেগার মান হলো 2πf, ঠিক আছে? এটা হলো আমাদের ক্যাপাসিট্যান্সের একটা ফর্মুলা। আচ্ছা ক্যাপাসিট্যান্স তো এখানে এই বিষয়টা কি দ্য রেশিও অফ চার্জ টু পটেনশিয়াল ডিফারেন্স উইল বি কনস্ট্যান্ট। তাহলে এখানে বলতেছে কি দুইটা প্লেটের এখানে অপরিবাহী পদার্থ, এই দুইটা প্লেটের যেই পটেনশিয়াল ডিফারেন্সটা আছে এবং চার্জকে আমরা নরমালি কিউ দ্বারা প্রকাশ করি, আর পটেনশিয়াল ডিফারেন্সকে কি ই দ্বারা প্রকাশ করি। তাহলে এই দুইটার কি যেই অনুপাতটা হবে সেটা হবে কি কনস্ট্যান্ট। এখানে বুঝতে বিষয় হবে কি দ্য রেশিও অফ চার্জ টু পটেনশিয়াল ডিফারেন্স উইল বি কনস্ট্যান্ট। ইট ইজ স্পেশালি কি it is a body storing an electric charge that constant is constant. এই যে কনস্ট্যান্ট মানটা আছে এটাই আমার মূলত কি ক্যাপাসিট্যান্স। তাহলে কি এখানে মূলত হবে কি দ্য রেশিও, মূল লাইন হলো এটা দ্য রেশিও অফ চার্জ টু পটেনশিয়াল ডিফারেন্স উইল বি কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাই আমার কি ক্যাপাসিট্যান্স।
একদম সিম্পল কথা যদি এটাই লিখতে পারেন, আর এর বাইরে আর কিছু নয়। আরগুলো হলো বাহ্যিক কথাবার্তা। এটি হবে কি, ইট ইজ অ্যাবিলিটি অফ এ বডি স্টোর, এটা হলো একটা কি ক্ষমতা, কি বডি স্টোর এন্ড ইলেকট্রিক চার্জ করার একটা কি ক্ষমতা, এই ক্যাপাসিটেন্সটা। কোনটার মান কত হবে সেটা ডিপেন্ড করে কি, এটা যারা নরমালি আমরা বুঝি ওই ক্যাপাসিটেন্সটা, ওই ক্যাপাসিটরটা কি পরিমাণ চার্জ সঞ্চিত করতে পারে সেটা ক্ষমতাকে ডিফাইন করে ক্যাপাসিটেন্সটা। মূলত ও যেটার ক্যাপাসিটেন্স যত বেশি হবে সেটা এনার্জি স্টোর করার ক্ষমতা তত বেশি হবে। এটা একটা কি রেশিও, যেটা কি চার্জ এবং কি ভোল্টেজ ডিফারেন্সের অনুপাত, এটাকে কনস্ট্যান্ট বলি। এবং ওই কনস্ট্যান্ট মানটা কি করে কি ক্যাপাসিটরের কি এনার্জি সঞ্চয় করার যে ক্ষমতা সেটা কি ডিফাইন করে, বা এটা ডিনোট করে আর কি। তাহলে এখানে আমাদের মূলত তাহলে ক্যাপাসিটরটা কি ছিল, দুইটা প্লেট মাঝখানে যদি অপরিবাহী পদার্থ রাখে, ওইটা হলো ক্যাপাসিটর। ওই ক্যাপাসিটরটা কি পরিমাণ চার্জ সঞ্চিত করবে সেটা ডিফাইন কি প্রকাশ করে কি, বা এটা ক্ষমতা নির্দেশ করে কি দিয়ে, ক্যাপাসিটেন্স দিয়ে। যেটার মান যত বেশি হবে সেটার কি সঞ্চিত রাখার ক্ষমতা তত বেশি হবে। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের 2 মার্ক বা 3 মার্কের জন্য এই দুইটা প্রশ্ন দিতে হয় ম্যাক্সিমাম আর কি, 2 মার্ক বা 3 মার্ক, এর বেশি এখানে হয়তো আর দিবে না। আপনাদের কি ওই শুধুমাত্র সংজ্ঞাগুলো দিবেন, যদি পারেন সাথে কি ফর্মুলা গুলা ইউজ করবেন, যেটা যে ফর্মুলা আছে ক্যাপাসিটেন্স দিয়ে, ক্যাপাসিটরকে আমরা সি দ্বারা প্রকাশ করি ক্যাপাসিটরকে, আর ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সকে এক্সি দ্বারা প্রকাশ করি। এখানে 2 লাইন বা 3 লাইন লিখবেন, থিওরি লিখবেন কম, চেষ্টা করবেন ফর্মুলা এটা এবং কি আমরা এটা নিয়ে আরো বিস্তারিত করব, ফর্মুলা প্লাস চিত্র, এগুলা সবসময় আপনাদের খাতায় তুলে দেওয়ার চেষ্টা করবেন। থিওরি যত কম, থিওরিতে আমার মূল বিষয়টা আসলে হচ্ছে, কিন্তু চেষ্টা করবেন কি থিওরি ইকুয়েশন, দুইটাকে ইকুয়েশন দিব সংজ্ঞার মধ্যে, এবং চিত্র সাথে লাগলে অবশ্যই চিত্র দিব। আচ্ছা, দুইটা প্রশ্ন গেল তাহলে আমাদের। এটা 3 মার্কের বা 2 মার্কের বা 4 মার্কের আসতে পারে। 4 মার্কের আসলে আরেকটা প্রশ্ন অ্যাড করবে কি, মেনশন দ্য সাম অ্যাপ্লিকেশন অফ ক্যাপাসিটর। ক্যাপাসিটরের কি কিছু অ্যাপ্লিকেশন, এটা ক্যাপাসিটরটা আমরা মূলত কোন কোন জায়গায় ইউজ করি। সবচেয়ে বেশি ইউজ করি এনার্জি স্টোর এবং কি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য আমরা এটা ক্যাপাসিটরটা। মানে এনার্জি স্টোর, ফাস্ট পাওয়ার ডিভাইস, পাওয়ার ফ্যাক্টর কারেকশন, মোটর স্টার্টার, কি মোটরকে স্টার্ট করার জন্য অনেক সময় কি আমাদের কি ওই মোটর স্টার্ট করার জন্য কি ল্যাগিং রিডিং এর কিছু বিষয় আছে, লিডিং কারেন্ট বা কি লিডিং এবং ল্যাগিং কারেন্টের কিছু বিষয় আছে। তখন কি করে এই ক্যাপাসিটর দিয়ে কি কিছু এক্সট্রা কারেন্ট নিয়ে আমরা কি মোটরগুলোটাকে স্টার্ট করে আবার কি ক্যাপাসিটরটাকে আলাদা করে ফেলি আর কি। স্টার্ট হওয়ার জন্য যে এক্সট্রা যে শক্তিটা দরকার হয় সেই শক্তিটা সাপ্লাই করার জন্য আমরা ক্যাপাসিটরটা ইউজ করি। মোটর স্টার্টার, এখানে কি মোটর স্টার্টার বলতে সেন্সিং, কোন কিছু করার জন্য কাপলিং সার্কিটের এটা ইউজ করা হয়, অসিলেশন এবং সিগন্যাল প্রসেসিং। সিগন্যাল প্রসেসিং মূলত কোনো কিছুকে বিশুদ্ধ মানটা পাওয়ার জন্য। কোন একটা মনে করেন আমার ডিসি অ্যাসিড দুটো সিগন্যালই যাচ্ছে কোন জায়গায়, তখন ওইটা কি করতেছে কি পিওর ডিসি বা পিওর অ্যাসিড করার জন্য আমরা কি করি, এই কি সিগন্যাল প্রসেসিং এই ক্যাপাসিটরটা ইউজ করি। অনেক সময় আপনার ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে পিওর ডিসি পাওয়ার জন্য অ্যাসিড সিগন্যালটাকে ব্লক করার জন্য অনেক সময় দেখবেন কি একটা ব্রিজ রেকটিফায়ারের সাথে কি দুইটা প্রান্ত থেকে দুইটা প্রান্তে একটা ক্যাপাসিটর লাগাই দিল। এটা মূলত কি অ্যাসিডটাকে ব্লক করে ডিসিটাকে পাস করে দেওয়ার জন্য মূলত এটা ইউজ করে, অথবা ডিসিটাকে ব্লক করে অ্যাসিডটাকে কি পাস করে দেওয়ার জন্য। এই জন্য কি যখন সিগন্যাল প্রসেসিং, অসিলেশন, কাপলিং, সেন্সিং, মোটর স্টার্টার, পাওয়ার ফ্যাক্টর কারেকশন এবং এনার্জি স্টোর, এখানে পাওয়ার ফ্যাক্টর কারেকশনটা সবচেয়ে বেশি ইউজ হয় আমার মনে হয় আর কি। কাপলিংটা কি একটু বল। কাপলিং এটা হলো একটা সার্কিটের সাথে যখন আরেকটা সার্কিটের কি ওই কানেকশন করে আর কি, এটা কাপলিং সার্কিট যদি দেখি আমরা।
একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস অ্যাড করার জন্য আর কি। এটা যখন আমরা ম্যাথ করবো এখানে কিছু ম্যাথ থাকতে পারে হয়তো, এই টাইপের কিছু সার্কিট আছে, এগুলা কি অথবা এটা এই সার্কিটের সাথে আরেকটা সার্কিট যদি আমি চিন্তা করি এইরকমও হতে পারে আর কি, কাপলিং সার্কিট গুলা। এটা সার্কিটের বিষয় তো বলতে গেলে একটা কথা অনেক, আমি চাইছি যে শর্টকাট করার জন্য, কঠিন অনেকগুলো বিষয় আছে আমাদের। এগুলো তো মূলত কাপলিং মানে কি আরেকটা একটা থেকে আরেকটা সাথে কি অ্যাডজাস্ট করার জন্য ইউজ করে কাপলিংটা। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই তিনটা বাইরে আর আসে ফ্যারাডের ল। এই একটু একটু দাওয়ায় যাচ্ছি ফ্যারাডের ল। আচ্ছা, ফ্যারাডের ল নাম শুনছেন? এটা কিন্তু পরীক্ষায় আসে এবং এই জিনিসের সাথে সামনে আমার অনেকগুলো জিনিস অ্যাড হবে আর কি। ক্যাপাসিটর বা ক্যাপাসিটর যত বেশি আসবে না, ক্যাপাসিটরের ফর্মুলাটা হয়তো কাজে লাগতে পারে সামনে যদি করি, কিন্তু এই ফর্মুলাটা আমরা প্রত্যেকটা জায়গায় ইউজ করি এবং যারা ইলেকট্রিক্যাল আছেন তাদের জন্য অবশ্যই মাস্ট এটা করতে হবে। ফ্যারাডের ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এখানে যে প্রশ্নটা আসতে পারে আচ্ছা, the Faraday law of electromagnetic induction। এটা নরমালি দুইটা ল আছে ওর, কি ফ্যারাডের দুইটা কি ল আছে। প্রথম ল এখন আপনাদের সেটা কি দিয়ে থাকতে দেখি আগে, ওইটা হলো the magnetic flux associated with any closed circuit is transient। আচ্ছা, এটা আমি আমার নিজের মতো করে একটু বলি। Terms of magnetic flux linked to coil। আর যারা সহজ করে লিখতেছেন তারা তাহলে এই জিনিসটা লিখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। Terms of magnetic flux into coil স্যার লিঙ্ক টুর পরটা কি লিখছেন? লিঙ্ক টু কয়েল, এটা আমি করে দিব, বলে দিব, আর যখন করে দিব তখন ইয়া করি আমি লিখে রাখি। এখন দেখেন EMF across the coil and if যদি there are connected flow। আচ্ছা, এটা তাহলে সংক্ষেপে একটা লিখতে পারেন। প্রথমত দেখি সার্চ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। সার্চ অফ ম্যাগনেটিক কি, এটা সংক্ষেপে লিখছি ম্যাগনেটিক হবে, এটা ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক টু কয়েল LINKED লিঙ্ক টু কয়েল ইনডিউস অ্যান EMF অ্যাক্রস a coil। যখন আমরা
আচ্ছা, সার্চ অফ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক টু, এখানে এগুলো হলো আবার কি দুইটা চুম্বক, এটা নর্থ পোল, এটা কি সাউথ পোল। এখানে কি হবে, যখন আমরা এখানে কারেন্ট সাপ্লাই দিব, এগুলাতে কারেন্ট পাস করব, তখন কি করবে, এখানে একটা কি ফ্লাক্স তৈরি হবে, এরকম কি একটা ফ্লাক্সের কি তৈরি হবে। ফ্লাক্স বলতে আমরা তো গত ক্লাসে করছি, ফ্লাক্স মূলত কি, যখন কোন একটা কি ওই চার্জ রাখবো, ওখানে কি চারিদিকে কতগুলো ডিরেকশন দেওয়া হয় আর কি, এগুলো যখন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে পাস করবে, ওইটাকে আমরা ফ্লাক্স বলি। মনে আছে কি, কোন একটা চার্জকে যখন আমরা কি কোন একটা জায়গায় রাখবো, এটার আশেপাশে কিছু কি প্রতিক্রিয়া বল তৈরি হবে, প্রতিক্রিয়া এগুলো যখন কোন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে প্রবাহিত হবে, ওগুলাকে আমরা কি ফ্লাক্স বলছি। এগুলো কি তাহলে এখানে সেম, এখানে নর্থ পোল, এখানে সাউথ পোল হবে, তখন এখানে কি কিছু ফ্লাক্স তৈরি হবে, এরকম জায়গা তৈরি হবে। এখন এই যে কয়েলটা আছে এখানে, এটা হলো আমার কয়েলটা, যখন এই কয়েলটা যখন এখানে ঘুরবে, এই ফ্লাক্সের কারণে এই প্রান্ত একে ধরার চেষ্টা করবে, এই প্রান্ত একে ধরার চেষ্টা করবে, যখন ধরতে পারবে না তখন এটা কি ধরার চেষ্টা করবে, ধরতে গেলে এটা কি অটোমেটিক চারদিকে কি ঘুরতে থাকবে। এই ফ্লাক্স যখন কম হবে, তখন এখানে একটা ভোল্টেজ ইনডিউস হবে, একটা কি ভোল্টেজ ইনডিউস হবে, এটাকে ইএমএফ বলি আমরা। ইএমএফ একটা কি কয়েল ভোল্টেজ একটা ইনডিউস হবে, এটাই মূলত আমাদের প্যারালাল ল ইন্ডাকশন নীতি। চার্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, স্যার জিনিসটা আরেকবার এক্সপ্লেইন করবেন? হ্যালো স্যার বলতেছি জিনিসটা আরেকটু এক্সপ্লেইন করলে ভালো হতো। চিত্রটা নাকি এখানে? স্যার ওই প্রসেসটা মানে কিভাবে বলছেন আরেকটু যদি বলতেন। এখানে আমি একটু বলি, এগুলো আমার টোটাল জিনিসটা হলো কি, এটা টোটাল হলো আমাদের কি মেকানিক্যাল জেনারেটর বা মোটরের অনেকগুলো ফাংশন। আমি শুধুমাত্র আপনাদের সংখ্যাটা বোঝাই দেওয়ার জন্য কিছু কথা বলতেছি। এগুলা পুরো একটা মেশিন পার্ট, আমার এখন আমার করার দ্বারা কাছে আমি তাই নাই, ঠিক আছে। এখন এগুলো যদি বিস্তারিত বলতে চাই, মোটামুটি আমার অনেকগুলা ক্লাস লাগবে, 50টাও হবে কিনা ডাউট আছে। বিস্তারিত বলতে গেলে আর কি, আমি এগুলো সংখ্যা হিসেবে বাড়াচ্ছি, তো আমার সংখ্যাটা যাতে মুখস্থ করতে পারে, বা ওখানে যদি যে ফর্মুলাটা আছে সেটা যাতে কাজে লাগাইতে পারেন, যতটুকু বলা দরকার ততটুকু বলতেছি আমি। কারণ আমাদের এই প্রশ্নগুলো কি 2 মার্কের বা 3 মার্কের আসবে। আমি যখন কি বড় প্রশ্ন করাবো, সবগুলো ইকুয়েশন, ওখানে আমাকে টাইমটা দিতে হবে বেশি, এবং প্রত্যেকটা প্রশ্নের পারা দিতে হবে। একটা প্রশ্ন যদি আমি মিস করে, দেখবেন ওইটা করতে গেলে কি অনেকেই পারবেন না প্রশ্নগুলো। ইলেকট্রিসিটি পার্টটা আমি হিট যখন করাচ্ছি, অনেকগুলো প্রশ্ন স্কিপ করছি, কিন্তু এখানে আমার বড় প্রশ্নগুলোতে স্কিপ করার সুযোগ একেবারে নাই বললে চলে। প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা একটা টার্মের মতো, আলাদা একটা টপিক্সের মতো, সুদা প্রত্যেকটা প্রশ্ন আমাকে কি বড় প্রশ্নগুলো টাচ করতে হবে। আমি এগুলা শুধুমাত্র সংখ্যাগুলা একটু আইডিয়া দিচ্ছি, আপনারা যাতে মুখস্থ করতে পারেন এই জন্য আইডিয়া দিয়া, আর কিছুই না। আমি বড় প্রশ্ন আমাকে প্রত্যেকটা প্রশ্ন টাচ করতে হবে আর কি। এখানে আমাদের সংখ্যাগুলো একটু দেখেন, যতটুকু পারেন কভার করেন আর কি। আর যদি মনে হয় না, আমি এক্সট্রা ক্লাস দিন, আমি বিস্তারিত করবো আর কি, যদি সবার আগ্রহ থাকে আর কি। যদি এতটুকু সংখ্যাটা মুখস্থ করতে না পারেন, বা প্রশ্নগুলো যদি বেসিক থেকে বুঝতে না পারেন, তাহলে আমি আর 2-1টা ক্লাস এক্সট্রা দিব আর কি। এগুলা ক্লাসের বাইরে, আমার শিডিউলের বাইরে ক্লাস দিব। রেগুলার ক্লাসে আমি এক্সট্রা ক্লাস দিব না আর কি। আলাদা যে কোনো একদিন, সপ্তাহে একদিন করে আমি প্রথম দিকে ইলেকট্রিসিটি দিয়ে একটা বিস্তারিত করার জন্য আলাদা একটা ক্লাস দিলাম আর কি, 1টা বা 2টা ক্লাস দিলাম, এই ল তো বা ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স, রিঅ্যাকট্যান্স এগুলো বোঝার জন্য। ভাই এগুলো স্কিপ করা যাবে না? হ্যাঁ, এগুলো স্কিপ করা যাবে না, না পড়ে? না না, স্কিপ করলে আপনি এখানে সংখ্যাটা, এখানে আমি তো শুধুমাত্র সংখ্যাটা করাচ্ছি এবং মুখস্থ করার মতো কি সংখ্যাটা বলতেছি। স্কিপ করলে আপনাকে হয়তো 2-3 মার্ক, মনে করেন একটা 20 মার্কের প্রশ্ন আছে, হয়তো এখান থেকে 3 মার্কের থাকবে সংখ্যাগুলোর মধ্যে, 10 মার্ক 12 বা 14 মার্ক থাকবে ইয়াতে ফমানে, 3 মার্ক থাকবে ম্যাথে। আমার 50 কি 15 মার্ক থাকবে প্রত্যেকটা ফমানে, 15 মার্ক বা 12 মার্ক বা 11 মার্ক 14 মার্ক এরকম। আর সাথে 3 মার্কের বা 4 মার্কের একটা ম্যাথ, 2 মার্কের বা 3 মার্কের কি সংখ্যা।
চেষ্টা করবেন যেগুলো ইজি আছে সেগুলো করার, কারণ এখানে হার্ড অনেকগুলো টপিক আছে যেটা আপনারা অটোমেটিক স্কিপ করবেন আলটিমেটলি। ফিজিক্স হিট এবং সাউন্ডে সর্বোচ্চটা করবেন, এদিক থেকে যেটা অতিরিক্ত কোডিং লাগে সেটা বাদ দিবেন, কিন্তু এটা এখনো কোডিং এর মধ্যে যাই নাই, এটা বাদ দেওয়ার প্রশ্নই আসে না। যখন যেটুকুলা কি অনেকগুলো প্রশ্ন আছে, নতুনত্ব অনেক কিছু আছে, ওখানে যদি আপনার কোনো কিছু হার্ড মনে হয়, এখানে কিছু পার্ট আছে, ক্যাপাসিটর থেকে একটা আসে, আপনার অ্যাম্পিয়ার ল, কুলম ল, বায়োসাভার ল, এগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আলাদা আলাদা করে আসে। আপনি ওখান থেকে যে পার্টটা আপনার কষ্ট হবে ওই পার্টটা বাদ দিতে পারেন, স্পেসিফিক এটা বাদ দেওয়ার দরকার নেই, কারণ এটা সবচেয়ে ইজি টপিক দিয়ে দিচ্ছি আমি এক কথা। স্কিপ করিয়েন না এগুলা, শুধুমাত্র সংখ্যাগুলো নিজের মতো করে কি, যারা ইলেকট্রিক্যাল তারা তো নিজের মতো কম বেশি লিখতে পারবেন, যারা সিভিল ম্যাম মেকানিক তাদের জন্য আমি শুধুমাত্র সংখ্যাটা মানে মুখস্থ করার জন্য কিছু স্যাম্পল দিই, এটা কিন্তু কথাবার্তা বলা একেবারে সব কথা যে রিসিভ করতে হবে এরকম কোনো হিসাব নেই। ভাই এই ফ্যারাডের লটা তো শীটে মনে হয় নাই না? সেটি আছে কিন্তু একটু ভিন্ন ভাবে আছে আর কি, ঠিক আছে। এখানে ফ্যারাডের ল, টু ইম্পর্টেন্ট ল আর কি হয় না, বা দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, সেটা যেটা আছে সেটা বলতেছি, হয় না, বা দ্য ম্যাগনেটিক ফ্লাক্স অ্যাসোসিয়েট উইথ এনি ক্লোজ সার্কিট, তখন কোন একটা ক্লোজ সার্কিটে ম্যাগনেটিক ফ্লাক্স অ্যাসোসিয়েট উইথ কি এনি ক্লোজ সার্কিট, ইট চেঞ্জ এন্ড ইনডিউস কারেন্ট, এই চেঞ্জ করে যখন কি পরিবর্তন হয়, একটা ইনডিউস কারেন্ট যখন পরিবর্তন হয় থ্রু দা সার্কিট, একটা পরিবর্তনশীল যখন কি কারেন্ট পাস করবে এটার মধ্যে দিয়ে, and increases magnetic flux produce inverse current। ওই এটা দেখতে আমার কাছে নিজের কাছেও ফ্যাক্ট লাগতেছে, এই জন্য স্যাম্পল আমি সহজ করে এখানে দিছি আর কি, শুধু এটা লিখলে হবে। চার্জ অফ ম্যাগনেটিক কি ফ্লাক্স, চার্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক টু কি লিখছে, আচ্ছা যে সেন্স হবে চার্জ কি জন্য বলতেছি না, চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্সের যে পরিবর্তনটা লিঙ্ক টু কয়েলের সহিত ইনডিউস এন্ড ইএমএফ, তাহলে এখানে মূলত আমার এই যে ফ্লাক্স যেটা আছে সেটার সাথে যখন কি কয়েল যখন করি কি এই কয়েলটা যখন ঘুরবে তখন একটা ফ্লাক্স পতন হবে, কয়েলের সহিত এই ফ্লাক্সের কি একটা পতন হওয়ার কারণে এখানে একটা ভোল্টেজ এই জায়গায় কি এর মাধ্যমে একটা ভোল্টেজ ইনডিউস হবে এখানে এই কয়েলের মধ্যে, এগুলো অনেকগুলো তার আছে এখানে দেখতে অনেকটা, আমি একটু এদিকে বলি, অনেক একটা দণ্ডের মধ্যে এরকম কি অনেকগুলো কারেন্টের ফ্যাস দিয়ে আছে চারিদিকে, এটা হলো আমার কি কয়েলটা, যেটা আমি দেখতে অনেক কি লিখতে অনেকটা এইভাবে লিখছি আর কি, এখানে কি আমার কয়েল ফ্যাসানো থাকে, এই কয়েলে যখন এখানে ফ্লাক্সের কি ফ্লাক্স থাকবে কি, এটা যখন কি আমি এখানে যখন কারেন্ট সাপ্লাই দিব তখন এই একটা পরিবর্তনশীল ফ্লাক্স তৈরি হবে, এটা যখন কর্তন করবে একটা এই কয়েলগুলোতে একটা ইএমএফ ইনডিউস হবে, এই ইনডিউস ভোল্টেজটা আমি এখান থেকে নিয়ে নিব, এখানে কি প্লাস মাইনাস দিয়ে ইনডিউস ভোল্টেজটা কি এখানে মূলত কি চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক টু কয়েল ইনডিউস এন্ড ইএমএফ, কি কয়েলের সাথে লিঙ্কের কারণে কি ম্যাগনেটিক পরিবর্তনের কারণে একটা ভোল্টেজ ইনডিউস হবে অ্যাক্রস এক কয়েল, মানে কয়েলের আড়াআড়িতে, যদি ইফ তারা কানেক্টেড হবে কি কারেন্ট ফ্লোর সহিত, কারেন্ট ফ্লোর সাথে তারা কি কানেক্টেড হবে, এখানে একেবারে সিম্পল, এটা আপনারা সিটেরটা দিয়েন না, সিটেরটা দিয়েছেন সেটা একটু আরো বড় করে দিয়ে আছে, চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক টু কয়েল ইনডিউস এন্ড ইএমএফ across a coil, কয়েলের মধ্যে ভোল্টেজ ইফ দা, এবং কি তারা ইফ যদি তারা কি কানেক্টেড এ কারেন্ট ফ্লো, যদি তারা কি হয় কি একটা কারেন্ট ফ্লোর সহিত কানেক্টেড হয় তখন কি ফ্লাক্সের পরিবর্তনের কারণে কয়েলের আড়াআড়িতে একটা ইএমএফ প্রডিউস হবে বা সৃষ্টি হবে, কি যদি আমার কি কয়েল এবং কি ওই ফ্লাক্সটা কি যদি একটা কারেন্ট ফ্লো সহিত যদি কানেক্টেড থাকে, কি ফ্লাক্সের পরিবর্তনের কারণে কয়েলের আড়াআড়িতে একটা ইএমএফ তৈরি হবে, এটা হলো ফ্যারাডের 1 নম্বর ল।
বাংলা হলো এটা। যদি কারেন্ট ফ্লোর সঙ্গে যদি কি কানেক্টেড থাকে, তখন আমার কি ফ্লাক্সের পরিবর্তনের কারণে কয়েলে কি হবে, একটা ভোল্টেজ তৈরি হবে। এটাই হলো আমার কারেন্টের প্রথম লটা। দুইটা রুলের মধ্যে এটা একটা রুল, ঠিক আছে? এইটা এক নাম্বার। 2 নম্বরে যেটা আছে সেটা যেটা দিয়ে আছে সেটাও দিতে পারেন, তাহলে এটাও দিতে পারেন। সেটা যেটা দিয়ে ইনডিউস ইএমএফ ইন এনি ক্লোজ সার্কিট। যে ইএমএফটা কয়েলে যে ইএমএফটা ইনডিউস হবে, যে ইএমএফটা ইনডিউস হবে একটা ক্লোজ সার্কিটে, যে ইএমএফটা ইনডিউস হবে ইজ ইকুয়াল টু দা নেগেটিভ অফ দা টাইম রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে এটা কি ডিরেকশনটা তার উল্টা হবে বা অপোজিট হবে কি রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সের যে পরিবর্তনটা তার সাথে কি তার সহিত নেগেটিভ হবে, ইজ ইকুয়াল টু কিসের? তাহলে আমার এই টোটাল এটার মধ্যে যে ভোল্টেজটা তৈরি হবে সেকেন্ড লর মধ্যে, ইনডিউস ইএমএফ ইন এনি ক্লোজ সার্কিট, এটার মধ্যে কি ক্লোজ সার্কিটের মধ্যে যে পরিমাণ ইএমএফ ইনডিউস হবে সেটা হবে ইকুয়াল কার সহিত ফ্লাক্স পরিবর্তনের কি রেটের সহিত, এবং উল্টা কি নেগেটিভে। তাহলে একটু কি এটা হলো আমার কি সেকেন্ড ল। তাহলে the EMF induced across the coil is equal to the rate of change flux in the coil। একদম সিম্পল কথা এটা। তাহলে আমার ফ্লাক্সের যে পরিবর্তনটা সেটা ইকুয়াল হবে কার সহিত? যে পরিমাণ ভোল্টেজ ইনডিউস হবে তার সাথে ইকুয়াল। সেকেন্ডটা পারবেন? সেকেন্ডটা একেবারে ইজি। the EMF induced across the coil, এই কয়েলে এখানে যে কয়েলটা আছে এই কারেন্টের কয়েলে, এগুলো হলো কয়েল, মানে বিভিন্ন তার পেঁচায় যে কয়েলটা তৈরি করছে, এই কয়েলে যেই পরিমাণ কি ভোল্টেজ ইনডিউস হবে সেটা ইকুয়াল টু কি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স ইন দা কয়েল। কি ফ্লাক্সের পরিবর্তনের কারণে কি যে পরিমাণ পরিবর্তন হবে সেটা হবে কি ইনডিউস ভোল্টেজের সমান। তাহলে ভোল্টেজ কি ইনডিউস ভোল্টেজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। ইনডিউস ভোল্টেজ EMF ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ flux। তাহলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স ইকুয়াল টু কি ইএমএফ। সেকেন্ড লতে আছে এটাই, এই কথাটাই এখানে কি ওটা থিওরি আকারে লিখছে। তাহলে ইএমএফ ইনডিউস ইন কয়েল রেট অফ চেঞ্জ ফ্লাক্স দুটো ইকুয়াল। এটা দুটো হলো ফ্যারাডের ল। তাহলে ফ্যারাডের ল কি আমার প্রথম যে প্রশ্নটা ছিল চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স লিংক টু কয়েল ইনডিউস একটা কি ইএমএফ ইনডিউস করবে বা প্রোডিউস করবে অ্যাক্রস কয়েল ইফ যদি তারা কি কানেক্টেড কারেন্ট ফ্লো, যদি কি কানেক্টেড কারেন্ট ফ্লো সহিত যদি কানেক্টেড থাকে, কারেন্ট ফ্লো সহিত যদি কানেক্টেড থাকে কি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের কারণে একটা ইএমএফ প্রোডিউস করবে। এটা হলো এক নাম্বার। সেকেন্ড প্রশ্নে আসতেছে কি দুইটা লর, সেকেন্ড লর মধ্যে আছে কি যে পরিমাণ ইএমএফ ইনডিউস হবে সেটা ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে এই ফ্যারাডের লর মধ্যে মূল সামারি হলো এই দুইটা, আর এর চেয়ে সহজ করার সুযোগ নেই। করা যাবে? আচ্ছা, এই দুইটার মধ্যে বুঝেন না কে একটু বলেন দেখি। আমি একেবারে সিম্পল ভাষায় বলছি, এর চেয়ে আর সিম্পল করার সুযোগ নেই। আপনারা যখন করতে যাবেন তখন অনেক ক্রিটিক্যাল মনে হবে।
বিশেষ সিভিল আর মেকানিক্যালের জন্য মানে সহজ ভাষায় বলতেছি, যদি আর একটু মডিফাই করতে বলেন তাহলে ইনশাআল্লাহ সামনে থেকে একটু লম্বা করে করা যাবে আর কি। এই ফ্যারাডের লটা কি আসলে লিখতে পারবেন নিজের মতো করে? যাতে বেসিক ইংলিশ আছে তারা কম বেশি লিখতে পারার কথা, আর লিখতে না পারলে কিছু শিটের বা বইয়ের সহযোগিতা নেবেন আর কি, কিভাবে লিখতে হয়। কিন্তু মূল কথা হলো এই দুইটা জিনিস। এই অবস্থা কারো কোনো রেসপন্স নাকি মাথায় ঢোকে নাই? সমস্যা নাই ভাই, প্র্যাকটিস করলে হয়ে যাবে। প্র্যাকটিস করলে হবে না। এখানে ইলেকট্রিসিটি 3 থেকে 4টা পার্ট মনে হয় আলাদা আলাদা আছে, যে কোনো 2টা পার্ট থেকে প্রশ্ন আসে। তো আপনারা যদি সাপোজ আগামী গতবার যে 2টা পার্টে আসছে ওই 2টা পার্ট থেকে যদি যে কোনো একটা পার্ট পাইলে যদি কোডিং মনে হয় বাদ দিবেন, কিন্তু স্পেসিফিক মানে হরদম বাদ দেওয়ার সুযোগ নেই। একটু কষ্ট হলো ইলেকট্রিসিটিটা করতেই হবে, কারণ এখানে কিছু সহজ প্রশ্ন আছে বা কিছু কমন প্রশ্ন আছে যেগুলো বারবার আসে। আচ্ছা দেখ, তাহলে এখান থেকে যেটা করবেন, তাহলে আমাদের 3টা প্রশ্ন আমরা পড়ছি, কি 2টা প্রশ্ন পড়ছি, একটা হলো ক্যাপাসিটর এবং ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিটরটা কি জিনিস ছিল? আমার 2টা প্লেট থাকবে, 2টা প্লেটের মাঝখানে একটা যদি অপরিবাহী পদার্থ দিই, একটা অপরিবাহী পদার্থের মধ্যে কি একটা অপরিবাহী পদার্থ দিয়ে যদি 2টা কন্ডাক্টর প্লেটকে যদি সেপারেটেড করি, ওইটাকে আমরা ক্যাপাসিটর বলি। এটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা মূলত চার্জ সঞ্চিত করার জন্য আমরা ইউজ করি। এটা হলো ক্যাপাসিটর। এখন ক্যাপাসিট্যান্সটা কি? ক্যাপাসিট্যান্সটা হলো কি একটা রেশিও, যেটা কি চার্জ এবং কি পটেনশিয়াল ডিফারেন্সের কি অনুপাত, যেটা থাকবে কি কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট মানটা নরমালি আমার কি ক্যাপাসিটরের ক্ষমতাকে প্রকাশ করে। যেটার ক্যাপাসিট্যান্স যত বেশি হবে সেটার কি ক্ষমতা তত বেশি হবে। এটাই। এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে, কিছু অ্যাপ্লিকেশন ক্যাপাসিটর কি ক্যাপাসিটর কোথায় কোথায় আমরা ইউজ করি? এনার্জি স্টোর করার জন্য, তারপর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য, এবং মোটরের স্টার্টার হিসেবে ইউজ করার জন্য। এই 3টা হলো মেন, সেটটা সিগন্যাল প্রসেসিং, এই 4টা হলো মেন। এরপর আছে কাপলিং ইউজ করি, অসিলেশন ইউজ করি, মোটর কি তোমার সেন্সিং ইউজ করি। এগুলো একটু না বুঝলেও প্রত্যেকটা মনে করেন আমি কাপলিংটা বা সিগন্যাল প্রসেসিংটা কি বললাম, এনার্জি স্টোর সচরাচর বুঝতেছেন, কিন্তু অন্যগুলো হয়তো নাও বুঝতে পারেন। সেন্সিং কিসে ইউজ করে, কাপলিং এ আছে আপনার অসিলেশনে কি ইউজ করে, এগুলো না বুঝলে একটু মুখস্থ করতে হবে এগুলো। আর এগুলোর ডিটেইলসে তো পড়াতে গেলে আসলে এগুলো আপনাদের মানে ইলেকট্রিক্যালের বেসিকটাই লাগবে, নাহলে আপনারা এগুলো বুঝতেও পারবেন না। যতটুকু আছে এগুলো অসিলেশন মনে করেন, অসিলেশনের যে কোনো একটা কাহিনীতে ইউজ করে। মোটর স্টার্টার যদি না বুঝেন বলবেন মোটরটা স্টার্ট দিতে ইউজ করে, এটা আর কি, এটা হয়তো মনে থাকবে। আবার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, এটাও না বুঝতে পারেন হয়তো। আমাদের অনেক সময় ইলেকট্রিক্যালের কি অধিকাংশ কি মোটর গুলো হলো কি তোমার ল্যাগিং কারেন্টে, লিডিং কারেন্ট যাতে এই অ্যাঙ্গেলটা একটু কম লাগে, কারেন্টটা যাতে একটু লিডিং নেয় এবং স্টার্ট নিতে আমাদের কি অতিরিক্ত যে লোডটা দরকার, সেটার জন্য আমরা মূলত এই পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটরটা ইউজ করি। তো যতটুকু পারেন কাহিনী করে যতটুকু মনে রাখতে পারেন এটা করবেন। সবগুলা পড়লে হয়তো 4-5টা ইজিলি মনে থাকবে, ঠিক আছে? ওইটা লিখতে হবে আর কি। এরপর তাহলে ফ্যারাডের লটা আমরা কি বলছিলাম, কি চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, লিঙ্ক টু কয়েল ইনডিউস এন ইএমএফ। ম্যাগনেটিক ফ্লাক্সটা লিঙ্ক কি কয়েলের সাথে লিঙ্কের কারণে একটা কি ইএমএফ ইনডিউস করবে কোন জায়গায়, অ্যাক্রস দ্য কয়েলে। যদি তারা যদি কখন হবে এটা, মানে কখন ইএমএফ টা ইনডিউস করবে, যদি কানেক্টেড, যদি তারা কানেক্টেড হয়, কারেন্ট ফ্লো সহ যদি কানেক্টেড হয় তখন। এটা একটা। সেকেন্ড কি ফ্যারাডের লর মধ্যে বলছিলেন কি rate of change of magnetic flux is equal to induced EMF, দুইটা ইকুয়াল। এটাই। তাহলে আমরা একবারে আজকে কিছু করিই নাই। এখন এই অংশটা কি পারবেন? এখন যতটুকু বললাম ইনশাআল্লাহ করা যাবে। আচ্ছা, পারা যাবে। কারণ অনেকে মেকানিক আমি তাদের জন্য চাইতেছি একবারে সহজ ভাবে ততটুকু পারা যায় আর কি। এরপর আছে লেন্স ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটা আসছে আমাদের অক্টোবর 11-তে।
রিসেন্টলি মনে হয় এটা আসছে। এখানেও আমরা কি একটা 2 লাইনের একটা সংজ্ঞা শিখবো আর কি এখানেও। আচ্ছা, এটা আপনাদের শিটে দিয়ে আছে, আমি তারপরেও আমার মতো করে একটু বলি। অ্যাকর্ডিং টু দা লেন্থ এর ল এর স্টেটমেন্টটা কি সেটা 1 নাম্বার অথবা 2 নাম্বার অথবা এটা আরো 2-3টা সংখ্যার সাথে এটা 3 নাম্বারের একটা প্রশ্নে আসতে পারে। অন্য 2-3 আরো এটার সাথে আরো 2-3টা সংখ্যা দিবে। আমাকে বলছে কি লেন্থের যে স্টেটমেন্টটা আছে ওই স্টেটমেন্টটা কি। অ্যাকর্ডিং টু দা লেন্থ ল পোলারিটি অফ ইনডিউস ইএমএফ, এখানে যে পোলারিটি বলতে আমরা নরমালি কি প্লাস মাইনাস গুলাই বুঝি কি, কোন দিকে যাচ্ছে কোন দিকে ফ্লো হচ্ছে সেটা প্লাস মাইনাসটা। পোলারিটি অফ ইনডিউস ইএমএফ ইজ সাজ উইথ অপোজিটটা কি সার্চ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্সের যে ডিরেকশন কি যে ডিরেকশনটা আছে ইনডিউস ইএমএফ এর ডিরেকশনটা হবে তার উল্টা। ইনডিউস ইএমএফ এর যে পোলারিটি সেটা হবে কি অপোজিট অফ সার্চ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, মানে ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন যেদিকে তার অপোজিটে হবে কি ইনডিউস ইএমএফ এর ডিরেকশনটা। এটাই হলো আমার লেন্থের ল। ঠিক আছে, এটা আপনাদের শীটে দেওয়া আছে। শীটে কিভাবে দেওয়া আছে একটু দেখি। and induced EMF is always given rise to current whose magnetic flux opposite কি অরিজিনাল সার্চ। এটা আপনাদের মতো দিতে পারেন, তাহলে এটাও দিতে পারেন। অ্যাকর্ডিং টু কি লেন্থের ল পোলারিটি অফ ইনডিউসড ইএমএফ is সার্চ উইথ অপোজিট কি দা সার্চ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। এর মূল বিষয় হলো কি ম্যাগনেটিক ফ্লাক্সের যে ডিরেকশনটা আছে তার অপোজিট হবে কি ইনডিউস ইএমএফ এর ডিরেকশন। এটা নিজের ভাষায় মতো করে লিখবেন, হয়তো শীটের মতো লিখতে পারেন না নিজের ভাষায় লিখতে পারেন। তাহলে এটাও গেল আমাদের লেন্থের ল। এটা লেন্থের ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আচ্ছা, এর বাইরে আমরা যদি আসি ম্যাগনেটিক ইলেকট্রিক্যাল ফ্লাক্স আমরা করছি, যেটা দরকার হতে পারে পরবর্তী প্রশ্নে। আমি আপনাদের শীটের সিকোয়েন্সটা হয়তো মেনটেন করব, আমি আমার মতো করে যেটা আগে পড়ানোর দরকার, যেটা আমার দরকার হবে সেটাই আমি পড়াবো আগে। ক্লাস কি শেষ? অনেক প্রবলেম করতেছে মনে হয়। ফয়সাল ফয়সাল হ্যাঁ ফাহিম, ইয়া হইতে এক সপ্তাহ হইতে আঠাশ তারিখ যাবে দি। আচ্ছা, এটা তো শুরুতে কি ফর্ম ফিল আপ করুন ঠিকানা জমাদান করো মনে হয় শুরুতে। এটা আরো ফোন অ্যাক্টিভ আছে মনে হয় না? আছে মনে হয়, আপনার কথা বুঝিও না ওদি খুব সম্ভবত দেখি জানি। আলামিন শুনে আছে না? আলামিন আছে তো। এই পিএসসি বিশিষ্ট ইঞ্জিনিয়ার
এই মনে কানেক্টে বদিকে দেয় এটা না ফোন করে তাহলে তাই এমন ডিউটি সমস্যা তোমাদের? সেটাই না তাই আলাদা সেটাই হতো এই আলামি রেজিস্ট্রেশন কখন করবা? 28 তারিখ। PHP এর ইঞ্জিনিয়ার তো খুব ব্যস্ত থাকে, তো 28 তারিখ সময় সারা সময় পাবো। আচ্ছা এই যাবো বুঝছো? জাস্ট টাকা জমা দিবি ফর্ম ফিল আপ কি এখন না তো কি বলছ তুই? আমি তোর কথা বুঝি না। তোর এখানে তা আওয়াজ কিসের পিএসসি ইঞ্জিনিয়ার বড় শব্দ দূষণ করে পুরা পরে নট দিস আচ্ছা তুই সাউন্ড অফ করে ফয়সালের সাথে কথা বলি এই ফয়সাল এটা তো এখন তো ফর্ম ফিল আপ করানো করে মনে হয় তোর টিয়া জমা দেনে তো এই জমা দেওয়া না করবো না ডকুমেন্ট ফিল আপ করি ডকুমেন্ট জমা দিবি নাকি পে স্লিপ দিয়ে জমা দিবি ফোরই এবার প্রসেসিং পে স্লিপ দিয়ে টিয়া জমা দিয়ে পে স্লিপ সহ ফর্ম এবার জমা দেওয়া হইব তোর কি কি রেজিস্ট্রেশন করি তুই আয় তোর জানাই আয় গুলো হতে কি বল ভাই ওই আপনি ইয়ে সহ জমা দিয়েছেন না ফর্ম সহ ওই আইবিতে ফর্ম সহ দিয়েছেন না আপনি টাকা জমা দেওয়ার পর পে স্লিপ সহ ইয়ে সহ দিয়েছেন না অ্যাডমিট কার্ড সহ সব পূরণ করে ওই 4 পেজের ফর্ম একটা আছে না 6 পেজ আর কি ওটার সাথে ব্যাংক পারবেন যে অ্যাটাচমেন্ট কপি আছে চারটা তো আমি একদম স্ক্রিনশটটা রেখে পাইছি দুইটা দিতে হবে এই ফাহিম ওই ফর্ম একটা আছে তো 6 পেজের 6 পেজ নাকি 7 পেজের এটা তাহলে কালকে ইসব ভাইকে ফোন করবো ওইটা কোচিং থেকে নিব এর আগে এই বেগে আয় তোর ফাটা পিডিএফ ফাইল এবার ভাই রেজিস্ট্রেশন কখন করতে হবে? রেজিস্ট্রেশন তো 3 তারিখের ভিতর সম্ভবত 6 তারিখ লাস্ট ডেট 6 তারিখ আগামী মাসের 6 তারিখ? হ্যাঁ আগামী মাসের 6 তারিখ। আচ্ছা এই বার্ষিক চাঁদা 2100 টাকা বার্ষিক চাঁদা 2 বছরের 2100 টাকা 2 বছরের বার্ষিক চাঁদা এখন টোটাল কত দিতে হবে? 2100 শুধু 2100 পার সাবজেক্টে কত করে 1200 করে না পার সাবজেক্টে 1200 হ্যাঁ ভাই করতেছে আচ্ছা 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 এরপরে যে প্রশ্নটা আছে ইলেকট্রিক ডিফল্ট হোয়াট ইজ ইলেকট্রিক ডিফল্ট ইলেকট্রিক ডিফল্ট এটা প্রশ্ন হলো আপনাদের শীটে 7 নাম্বার এখান থেকে মূলত রচনামূলক আসবে এগুলো আমি প্রশ্নগুলো শর্ট প্রশ্নগুলো বোঝার জন্য দিছি আর কি আচ্ছা ইলেকট্রিক ডিফল্ট মূলত বিষয়টা কি an electric default consists of two equal and কি opposite surface placed at a small distance যখন আমরা কি দুইটা সার্ফকে একটা ক্ষুদ্র ডিসটেন্সে কি রাখবো এটা পজিটিভ এটা নেগেটিভ বললাম এটাকে আমরা মূলত ইলেকট্রিক ডিফল্ট বলি রিঅ্যাকশন এদিকে হ্যাঁ এখানে একটা কি রিঅ্যাকশন তৈরি হবে আর কি দুইটা সার্ফ ইলেকট্রিক সার্ফ যখন কি একটা নির্দিষ্ট ডিসটেন্সে যখন আমরা রাখবো ওইটাকে আমরা ইলেকট্রিক ডিফল্ট বলি এখান থেকে মূলত এই সংখ্যাটাই an electric default consists of two equal and opposite surfaces placed at a small distance apart এই দুইটা ডিসটেন্স কি ডিসটেন্স মধ্যে ডিসটেন্স কত d এটা আপনাদের প্রমাণ আছে আমাদের কাজে লাগবে আপাতত মানে দুইটার সার্ফের মধ্যে টোটাল ডিসটেন্সটা কত d মানে d ডিসটেন্সে ফিট অফ করা আছে এটা যদি এটা দেওয়া হবে সাপোজ এটা যদি কি 4 হয় এটাও 4 যেহেতু এটা পজিটিভ এটা যদি পজিটিভ হয় এটা হবে কি নেগেটিভ আর চার্জের এককটা কি দিয়ে কুলম এটা যদি 4c হয় তাহলে এটা কি 4c প্লাস এটা নেগেটিভ হলে এটা প্লাস পজিটিভ
তো মূল বিষয় হলো দুইটা ইলেকট্রিক চার্জ যদি কি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রাখি এবং দুইটা কি একটার মান আরেকটার চেয়ে কি সম্পূর্ণ বিপরীত এবং ইকুয়াল, এটাকে আমরা ইলেকট্রিক ডিফল বলি আর কি। আচ্ছা, এর পরবর্তী ফেজে ইলেকট্রিক ডিফল মুভমেন্ট। ডিফল মুভমেন্টটা কি? ডিফল মুভমেন্টটা মূলত কত পেজের বা ডাইপোল এটা কত পেজে? এটা 7 নাম্বার প্রশ্ন আপনাদের শিরিয়া। আছেন? জি ভাই। পাইছেন নাকি? জি ভাই পাইছি। আচ্ছা, তাহলে ডিফল মুভমেন্টটা কি? ডিফল মুভমেন্ট হলো একটা কি দুইটা ম্যাগনিটিউডের গুণফল, এখানে মাল্টিপ্লাইং রেজাল্ট অফ দা magnitude of the surge and distance is called dipole moment. তো যখন যে সার্জটা ইউজ করছি আমরা, যে সার্জ এখানে আছে এই কিউ সার্জের অ্যামপ্লিটিউডের মান কিউ, এটা শুধুমাত্র অ্যামপ্লিটিউডের মান কিউ, এবং যে ডিসটেন্সটা দিয়ে আছে এই ডিসটেন্সের গুণফলটাই হবে কি ডিফল মুভমেন্ট। আপাতত এখানে আমাদের মনে রাখতে হবে এতটুকু, এটা প্রমাণের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। ডিফল মুভমেন্টটা কি মূলত সার্জ এবং কি ডিসটেন্সের গুণফল। আর ডিফলটা ছিল কি দুইটা সার্জ যখন একটা নির্দিষ্ট দূরত্বে রাখবো ওইটাকে আমরা কি ইলেকট্রিক ডিফল বলি। দুইটা যখন সার্জ ইকুয়াল সার্জ একটা নির্দিষ্ট দূরত্বে রাখবো ওইটাকে আমরা কি বলছি ইলেকট্রিক ডিফল। আর ডিফল মুভমেন্টটা হলো কি সার্জ এবং কি ডিসটেন্সের গুণফলটাই হলো কি আমার ডিফল মুভমেন্ট। আচ্ছা, এখান থেকে আমাদের এই দুইটা প্রশ্ন করতে হবে। যে প্রশ্নটা পরীক্ষায় আসে, ড্রাইভ অ্যান এক্সপ্রেশন ফর ক্যাপাসিট্যান্স অফ সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। এটা হলো সবচেয়ে আমাদের কি রচনামূলক প্রশ্নের প্রবেশ। তাহলে কি ড্রাইভ অ্যান এক্সপ্রেশন ফর এ ক্যাপাসিটর অফ এ সিলিন্ড্রিক্যাল, 8 নম্বর প্রশ্ন এটা। আচ্ছা, এখানে যদি আমি এই প্রশ্নটা যদি এখন করাইতে যাই, যেটা আমাদের প্রথমত দরকার হবে গসেস ল। একদম প্রথমে দেখেন, by using Gauss's law we get একটা ইকুয়েশন পাইছে। তাহলে আমাদের এটা করার আগে Gauss's law করতে হবে, ঠিক আছে? এইটা করার আগে তাহলে আমরা এটা এখন করতে পারতেছি না, আমাদের এখন এখান থেকে এই দুইটা আমরা করব। করার পর আমরা Gauss's law, অ্যাম্পিয়ার ল, কুলম্ব ল ওগুলাতে যাব। ওখান থেকে ওই ল গুলা বেসিক ল যেগুলো আছে সেগুলা কমপ্লিট করার পর এসে আমরা শীটের প্রথম থেকে সিরিয়াল মেইনটেইন করে করব। এখান থেকে আমি কি যেটা যেখান থেকে দরকার সেটা করাচ্ছি। প্রথম হয়তো আরেকটা ক্লাস হয়তো এইভাবে চলতে পারে, শীটের মানে কি অনিয়ন্ত্রিত শীট আর কি। এখানে আমাদের গসেস ল, অ্যাম্পিয়ার ল, চার্জ ল এগুলো একটু আইডিয়া পেলে এরপর আমরা প্রমাণটা প্রথম দিক থেকে কি প্রত্যেকটা প্রমাণ সিরিয়াল মেইনটেইন করে করে করতে পারবো আর কি। এটা করতে গেলে আমাদের লাগতেছে কি গসেস লটা কি প্রথম। তাহলে এটা আমরা এখন করবো না, 8 নম্বর প্রশ্নটা এখন করবো না। এটা করতে গেলে আমাদের অন্য ফর্মুলা দেখে দরকার, আমরা আগে গসেস লটা একটু দেখে আসি। এখন এই শীটটা এটাকে আপনারা আছে গসেস লটা আসবে অবশ্যই। আচ্ছা, আমি ফটোকপি পাঠিয়ে দিচ্ছি, ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। আর আপনাদেরও আছে, এটা হলো 19 নাম্বার প্রশ্ন। 19 নাম্বার প্রশ্ন হলো 19 নাম্বার গসেস ল আপনাদের শীটে। Type and Gauss's law of electrostatic for an isolated point charge। একটা পয়েন্ট চার্জের জন্য গসেস লটা এখানে বলছে আর কি। গসেস লটা আমার মূলত কি জিনিস, টোটাল ফ্লাক্স থ্রু এনি ক্লোজ সারফেস ইজ ইকুয়াল টু দ্য টোটাল চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস। যখন আমরা কি টোটাল ফ্লাক্স আমরা জানি কোন নির্দিষ্ট এরিয়ার মধ্যে কি কোন কি একটা সারফেসের টোটাল যে নির্দিষ্ট কি আমরা ফ্লাক্সটা খুঁজছিলাম কি একটা কিউ ধরছিলাম, এরকম কি একটা কিউ কত ক্লাস একটা কিউ চার্জ ধরছিলাম।
পজিটিভ। এই সার্চটা চারিদিকে কি একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে আমার কি কিছু বলরেখা করছে এই নির্দিষ্ট এরিয়ায়। এই কোন একটা ক্ষুদ্র এরিয়ার জন্য, ক্ষুদ্র এরিয়ার মধ্যে যতগুলো বলরেখা এখানে কি পাস করছে ওগুলাকে আমরা ফ্লাক্স বলছিলাম, ঠিক আছে। এইখানে বিষয়টা হলো টোটাল ফ্লাক্স, কোন চার্জের টোটাল ফ্লাক্স। টোটাল ফ্লাক্সকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, এটাকে এটা দিয়ে প্রকাশ করি কি, এটাকে টোটাল ফ্লাক্স বলতেছি। এটাকে টোটাল ফ্লাক্স থ্রু এনি ক্লোজ সারফেস। টোটাল ফ্লাক্স যখন একটা নির্দিষ্ট কোন ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে কি, কোন নির্দিষ্ট ক্লোজ সারফেসের মধ্যে ক্লোজ সারফেসের টোটাল যে ফ্লাক্সটা আছে ইজ ইকুয়াল টু টা কি হবে, কার সাথে ইকুয়াল হবে, টোটাল চার্জ এনক্লোজ বাই দ্যাট সারফেস। এই নির্দিষ্ট এরিয়ার মধ্যে টোটাল ফ্লাক্সটা হবে টোটাল চার্জ এনক্লোজ বাই সারফেস। এই সারফেসের টোটাল চার্জের ইকুয়াল হবে। টোটাল ফ্লাক্সটা হলো আমার কি, টোটাল কি কোন নির্দিষ্ট এরিয়া টোটাল চার্জের পরিমাণটা দুটো ইকুয়াল হবে। এটাই হলো আমাদের গসের ল মূল। তাহলে ফ্লাক্স যে কথা, একই নির্দিষ্ট এরিয়ার মধ্যে টোটাল যে ফ্লাক্সটা আছে সেটা হবে টোটাল চার্জের সমান। এই জন্য এরা লিখতে হচ্ছে কি, টোটাল ফ্লাক্স ইকুয়াল টু টোটাল চার্জ। চার্জ নরমালি আমরা কিউ দ্বারা প্রকাশ করি আর কি, ঠিক আছে। এটা এনক্লোজ বলতে বিটাই কি ইএনসি দিছে আর কি, সাথে একটা ইএনসি দিছে, মিন্স কি এনক্লোজ একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, আবদ্ধ একটা এরিয়ার মধ্যে। তাহলে গসের লটা কি পারবেন? গসের লটা মূলত কি জিনিস, একটা নির্দিষ্ট কোন নির্দিষ্ট এরিয়ার মধ্যে টোটাল ফ্লাক্সটা হবে কি, টোটাল কি ওই নির্দিষ্ট এরিয়া টোটাল চার্জের সমান। আর এখানে আপনারা শীটে যেভাবে দিছে ওইভাবে করলে করতে পারেন। এটা হলো আমি একবারে স্টেটমেন্টটা বললাম, একবার সংজ্ঞাটা পারা যাবে। আচ্ছা আচ্ছা, এইটা যদি আমরা আরেকটু বিস্তারিত লিখি, এইটা হলো কি আমার চার্জ ফ্লাক্স ইকুয়াল টু চার্জের সমান। এটাকে এইভাবে লিখে এপসিলন ইকুয়াল টু Q by epsilon naught equal to E bs equal to 4 এই তো। তাহলে আমাদের এখন যেটা লাগবে এটা হলো আমাদের মূল স্টেটমেন্ট। এইটা আমাদের বিভিন্ন ফর্মানের ক্ষেত্রে, এখন যে ফর্মানটা আমরা করতে গিয়ে করতে পারি না, এটা হলো এখান থেকে আসছে। তাহলে কি ফ্লাক্স ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট আমরা লিখতে পারি, অথবা ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই, এটা হলো কি ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ds, এটা হলো আমাদের কি এরিয়াটা, উত্তর অংশের এরিয়াটা। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি বৃহৎ অংশের এরিয়া কি পাবো, e ইনটু এরিয়া 4 আর স্কয়ার, এটা দি। এখন এটাতে স্টেটমেন্টটা কি বলছে এখানে, সূত্র থেকে গসেস ল, the total amount of outward flux of electric field, কোন একটা ইলেকট্রিক ফিল্ডের কি টোটাল অ্যামাউন্ট অফ কি ফ্লাক্সটা over any closed surface is equal to the total enclosed surface divided by এটাই। এখানে মূলত টোটাল যে ইলেকট্রিক ফিল্ড আছে, এই ইলেকট্রিক ফিল্ডের টোটাল ফ্লাক্সটা হবে কি, এই ফ্লাক্সটা ইকুয়াল টু কি চার্জ, এই জিনিসটা। তাহলে টোটাল ফ্লাক্স ইকুয়াল টু আমার কি টোটাল চার্জ। এটাই হলো গসেস ল। এটাকে একটু লাড়াতাড়া মানে একটু বড় করে, এটা একটা কনস্ট্যান্ট মান, যেহেতু কি আমরা জানি চার্জ
প্রফেশনাল টু কত, এটা ইকুয়াল। এটাকে তুলতে গিয়ে আমরা কি লিখছি, একটা কনস্ট্যান্ট মান দিলাম, সেটা হলো এপসিলন নট, এটা কিউ বাই এপসিলন নট। এটাকে রিলেটিভ পারমিটিভিটি বলে আর কি, এটার মান কনস্ট্যান্ট। আবার এটা তাক আমরা এখন মুখস্থ করি, এটা একটা কনস্ট্যান্ট মান। এটা কি বিভিন্ন ম্যাটেরিয়ালের এই মানটা হলো কনস্ট্যান্ট, তাহলে এপসিলন নট। এটাকে আরেকটু যদি সুন্দর করে লিখি ইয়াতে ওই সার্চের ফর্মুলা থেকে, এটাকে আমরা কি ইন্টিগ্রেশন ই ইন্টেন্সিটি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইনটু এরিয়া ডিএস, ক্ষুদ্র অংশের এরিয়া। এটাকে কি ইন্টিগ্রেশন আকারে লিখলে, ক্ষুদ্র অংশ আকারে লিখলে ই ইনটু ডিএস লিখা যায়। আবার এটাকে ইন্টিগ্রেশন না করে টোটাল লিখলে ই ইনটু 4 পাই আর স্কয়ার লিখা যায়। এটা এখানে আপনাদের মূলত মনে রাখতে হবে এই অংশটাই। আমি একটু পরিষ্কার করে যদি এটা লিখে নিই, ভাই এটা তো শীটের 19 নম্বরের সাথে মিলতেছে না। আমি শুধু গসের লট এখানে তো শীটে তো আরেকটা মানে কি টোটাল একটা পথের সাথে আরেকটা পথ অ্যাড করে দিতে আর কি। ওইকে আমি মূলত গসের লট টোটাল ওই গসের লটটা কি সেটা লিখতেছি, ওইটা ওখানে কিছু অংশ আছে। আপনি আমি যেটা করতেছি শুধুমাত্র গসের লটটা কি সেটা, আর ওখানে যেটা দিয়ে আছে ডিরাইভ দা গসেস ল, এটা গসেস লটা ডিরাইভ করছে, আমি ডিরাইভে যাই নাই, আমি শুধুমাত্র গসেস লটা কি সেটা লিখতেছি। এই জিনিসটা ডিরাইভ করতে আমি যে ফর্মুলাটা লিখবো সেটা ডিরাইভ করতে হবে, সেটা আপনাদের শিটে দিয়ে আছে। কিভাবে কি করতে না করতে ডিরাইভটা করে দিয়ে আছে। আমি শুধুমাত্র কি ওই স্টেটমেন্টটা একটু বড় করে লিখার চেষ্টা করি, কারণ এটা আমাদের সমানের ক্ষেত্রে এটা কাজে লাগবে। মূল বিষয় ছিল আমাদের এটা সারফেস ইকুয়াল, এটাই গসেস ল, তাহলে কি এনক্লোজ সারফেস। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটা ভাবে ইউ বাই দিস এপসিলন নট, এটা একটু মাথায় রাখিয়েন, ইউ বার এপসিলন নট ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ইনটু ডিএস লিখা যায়, অথবা ই ইনটু 4 5 আর স্কয়ার আমরা লিখতে পারি এটাকে। এটা হলো সংজ্ঞা, মানে এটাকে এইভাবে লিখা যায়, এখানে এনক্লোজ আর লেখা যাবে না তখন। কিউ বাই কি এপসিলন নট, এটাকে এপসিলন নট বলে, রিলেটিভ পারমিটিভিটি, এটা একটা কনস্ট্যান্ট মান আছে এটা। এগুলো আমাদের অঙ্ক তখন করবো, অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। এপসিলন নট কিউ বাই এপসিলন নট, এটাকে কি লিখা যায় ই ইনটু কি ওই সার্চের ফর্মুলা থেকে, এটা এই জিনিসটা আছে সার্চের একটা ফর্মুলা থেকে, ইন্টিগ্রেশন ডিএস, এই অংশটা কি এইভাবে নিয়ে আসা যায়। এইটাকে আরেকটু যদি লিখি তাহলে কি ই ইনটু 4 5 আর স্কয়ার, ঠিক আছে। এটা হলো আমাদের কি গসেস ল এর স্টেটমেন্ট মূলত। আপনাদের সেটা এটা বৃহৎ আকারে প্রশ্নটা দিয়ে আছে, এটা আমরা ওই সিরিয়াল যখন মেইনটেইন করব তখন আমরা এটা করব। আমি শুধুমাত্র গসেস লটা কি সেটা একটু কি বললাম আর কি। তাহলে গসেস লটা কি, চার্জ ইকুয়াল টু কি ফ্লাক্স, একটা এনক্লোজ সারফেসের জন্য। আমার মূল কথা হলো এটা। এখন এটাকে আমি এই আমাদের প্রমাণে যেহেতু কাজে লাগবে, আমি বিভিন্ন ফরম্যাটে লিখলাম। এটা তো এখান থেকে আসছে, আর এগুলো আসছে কি ওই আপনাদের সার্চের যে ইকুয়েশনটা দিয়ে আছে সার্চের ফর্মুলা থেকে, এগুলা ইলেকট্রিক সার্চ, এগুলো ইলেকট্রিক সার্চ থেকে আসছে। তাহলে আমরা আপাতত গসেস লটা কি সেটা করছি। আমি শিট বাই শিট প্রশ্ন বাই প্রশ্ন আমি করাবো আগে। টোটাল আগামী ক্লাস আমি যদি সিরিয়াল মেইনটেইন করতে হয়, আমাকে কিছু সংজ্ঞা আমাদেরকে জানতেই হবে আগে থেকে। এরপর যদি আসি তাহলে অ্যাম্পিয়ার লটা, এটা আমাদের সামনে কাজে লাগবে। তাহলে গসেস লটা কি, গসেস লটা আমরা আপাতত দেখছি। গসেস ল, ক্যাপাসিটর, ফ্যারাডের ল, লেন্জের ল। এরপর যেটা করবো এখন কুলম্ব ল। আমি শুধুমাত্র ল গুলা একটু পরিচয় করাচ্ছি। আমরা প্রথম দিক থেকে সিরিয়াল মেনটেন করে পড়াইতে যাই, আমাদের অনেকগুলা টপিক জানতে হয়। এই জন্য আমি কি আগে ল গুলো একটু পরিচয় করা দিব, তখন সিরিয়াল মেনটেন করে সেটার প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ আমরা আসবো।
আচ্ছা আজকে কি আর করাবো নাকি, না মাথার উপর দিয়ে যাচ্ছে? আরো 10 মিনিট টাইম আছে, তাহলে আমি আর একটু আজকে করাবো। পর্যন্ত রেখে দেন ভাই। হ্যাঁ আচ্ছা, তাহলে যে প্রশ্নগুলা করাইছি সেগুলো একটু দেখবেন। আগামী ক্লাসে কয়েকটা প্রশ্ন আমি একটু বলে দিই। কুলম ল, তারপর এম্পিয়ার ল, এই দুইটা প্রশ্ন একটু নিজেরা শিটে দেখলে একটু দেখিয়েন, আমি এটা করাই দিব। এরপর থেকে আমরা সিরিয়াল মেনটেন করে শিটের প্রথম দিক থেকে আসবো, চেষ্টা করবো আর কি। যদি কোনো কিছু দরকার হয় হয়তো পিছনে ব্যাগ দিতে হবে, কিন্তু চেষ্টা করবো আগামী ক্লাসে শিটের প্রথম দিক থেকে কি সিরিয়ালটা মেনটেন করে করার জন্য। যেগুলো আমাদের প্রথম দিক থেকে করলে দরকার হবে, এই জন্য আমি এগুলা কিছু জিনিস একটু পরিচয় করা দিলাম আর কি। আরো কিছু জিনিস আছে হয়তো আগামী ক্লাসও লাগতে পারে। এগুলা আপনারা যেটা করবেন, আজকে যা করেছি তা কুলম ল, এম্পিয়ার ল, এগুলো একটু দেখবেন। বায়োসাভার্ট ল যদি পারেন, বায়োসাভার্ট ল, তারপর আপনার এগুলো দেখেন, আপাতত তিনটা দেখেন, এমন তো দেখবেন না আলটিমেটলি, তারপরও বলার জন্য বলা আর কি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। ঠিক আছে, যা করাইছে একটু বাসায় দেখিয়ে, নাহলে মাথায় ঢুকবেন একটাও। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।